বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ শিক্ষার্থী, আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ইমাম গাজ্জালি বিশ্ববিদ্যালয় কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদেরকে আবার স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের 8ম অধ্যায় দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ এই চ্যাপ্টার নিয়ে আমি আলোচনা করব। এই চ্যাপ্টারের একটা অঙ্ক তোমাদের আজ সলিউশন করে দেখাবো। প্রথমে আমি অঙ্কটা পড়ছি। 2010 সালের 1 জানুয়ারি তারিখে সুন্দরবন কোম্পানি লিমিটেড 5 লক্ষ টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করে। উক্ত মেশিনটি পরিবহন বাবদ 10,000 টাকা এবং সংস্থাপন বাবদ 20,000 টাকা ব্যয় নির্বাহ করা হয়। প্রথম মেশিনটির ভগ্নাবশেষ মূল্য 50,000 টাকা। 2011 সালের 1 জুলাই তারিখে কোম্পানি 1,10,000 টাকা মূল্যের আরও একটি মেশিন সংযোজন করে। উভয় কোম্পানি মেশিনের আয়ুষ্কাল 10 বছর ও দ্বিতীয় মেশিনের ভগ্নাবশেষ মূল্য 10,000 টাকা নির্ধারণ করা হয়। প্রতি বছরে 31 ডিসেম্বর তারিখে হিসাব সমাপ্ত করা হয়। কোম্পানি স্থির কিস্তি পদ্ধতিতে অবচয় ধার্য করার সিদ্ধান্ত গ্রহণ করে। করণীয় কতে বলা হয়েছে 2010 থেকে 2012 সাল পর্যন্ত মেশিনের অবচয় নির্ণয় করো। খ 2010 থেকে 2012 সাল পর্যন্ত সুন্দরবন কোম্পানি লিমিটেডের প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। 2010 থেকে 2012 সাল পর্যন্ত সুন্দরবন কোম্পানি লিমিটেডের মেশিন হিসাব, অবচয় হিসাব এবং পঞ্জীবিত অবচয় হিসাব প্রস্তুত করো। এখানে 3টা অংশ আছে, ক খ গ। ক অংশে বলা হয়েছে প্রথমে যে 2010 থেকে 12 অর্থাৎ 3 বছর, প্রথম 3 বছরের মেশিনের যে অবচয় হবে, বার্ষিক অবচয়, এটা নির্ণয় করতে বলা হয়েছে। এইটা নির্ণয় করার জন্য আমরা জানি যে অবচয় নির্ণয়ের অনেকগুলো পদ্ধতি আছে। আমাদের এই অঙ্কে কোন পদ্ধতিতে অঙ্ক করতে হবে সেটা বলে দিয়েছে যে কোম্পানি স্থির কিস্তি পদ্ধতিতে অবচয় ধার্য করার সিদ্ধান্ত গ্রহণ করে। এই কোম্পানি স্থির কিস্তি পদ্ধতিতে অবচয় ধার্য করার সিদ্ধান্ত গ্রহণ করে। তাহলে আমাদের এই স্থির কিস্তি পদ্ধতিতে অবচয় নির্ণয় করতে হবে। আমরা এখন শুরু করি যে ক অংশের সমাধান করার জন্য আমাদের যে কাজ, যে অবচয় নির্ণয়ের যে স্থির কিস্তি পদ্ধতিতে অবচয় নির্ণয়ের যে ফর্মুলা, আমাদের সেই ফর্মুলাটা আগে লিখে দিতে হবে। আমি যদি এখন ফর্মুলাটা লিখি, ফর্মুলাটা পাবো যে স্থির কিস্তি পদ্ধতি বা সরল রৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয়ের ফর্মুলা হচ্ছে বার্ষিক অবচয় সমান সমান অবচয়যোগ্য মূল্য ডিভাইডেড বাই আনুমানিক আয়ুষ্কাল। এখন অবচয়যোগ্য মূল্য কিভাবে নির্ণয় করব? অবচয়যোগ্য মূল্য সমান সমান সম্পত্তির মোট মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য। এখানে আমাদের এই অঙ্কে ভগ্নাবশেষ মূল্য দেওয়া আছে, তবে সম্পত্তির মোট মূল্যটা এখানে নির্ণয় করে নিতে হবে। যেমন 2010 সালে 1 জানুয়ারি তারিখে সুন্দরবন কোম্পানি লিমিটেড 5 লক্ষ টাকা মূল্যের যে মেশিন ক্রয় করেছে, এর জন্য পরিবহন বাবদ 10,000 টাকা এবং সংস্থাপন বাবদ 20,000 টাকা ব্যয় নির্বাহ করা হয়। তো এই 3টা ফিগারের যোগফলই হবে সম্পদের মোট মূল্য, অর্থাৎ এই মেশিনটির মোট মূল্য। তাহলে মেশিনটির মোট মূল্য থেকে আমাদের ভগ্নাবশেষ মূল্য বাদ দিলে পাবো অবচয়যোগ্য মূল্য, আর অবচয়যোগ্য মূল্য থেকে বা আয়ুষ্কাল দ্বারা ভাগ করলেই আমরা পেয়ে যাবো বার্ষিক অবচয়। তবে আমাদের এই অঙ্কে যেহেতু একই সাথে 3 বছর এর অবচয় নির্ণয় করতে হবে, সেক্ষেত্রে আমাদের অবচয়ের হারটা নির্ণয় করে নিলে সুবিধা হবে। অর্থাৎ অবচয়ের বার্ষিক হারটা কত হবে এইটা নির্ণয় করে নিয়ে আমাদের ওই বার্ষিক অবচয়ের হারটা প্রতি বছর অ্যাপ্লাই করলে, প্রয়োগ করে আমাদের অবচয় নির্ণয় করলে সহজ হবে। সেক্ষেত্রে অবচয় নির্ণয়ের যে হার নির্ণয়েরও ফর্মুলা আছে। শর্টকাট একটা ফর্মুলা ছিল যে 100%কে ভাগ করতে হবে আয়ুষ্কাল দ্বারা। 100%কে
আয়ুষ্কাল দ্বারা ভাগ করব। 100% ভাগ আয়ুষ্কাল। আয়ুষ্কাল আমাদের এই অঙ্কের আয়ুষ্কাল দুইটা মেশিনারি বলা আছে 10 বছর। আয়ুষ্কাল 10 বছর হলে 10 দ্বারা যদি আমি ভাগ করি তাহলে 100 ভাগ 10 সমান সমান 10, অর্থাৎ 10%। সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয়ের হার শতকরা হারটা হবে 10%। আরেকটা পদ্ধতিও আছে, যে পদ্ধতিতেই করি না কেন আমাদের 10%ই আসবে। অর্থাৎ আমি আপাতত ওই পদ্ধতিতে সলিউশনটা এখন দেখাচ্ছি না। আমরা এই 10% শতকরা অবচয়ের শতকরা হার 10% ধরে 10, 2010, 2011, 2012 তিনটা সালের যে অবচয়ের পরিমাণ হবে সেটা আমরা নির্ণয় করে দেখি। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা সমাধানে এখন কিভাবে অবচয় নির্ণয় করব সেটা দেখি। অবচয় নির্ণয়ের ফর্মুলা হচ্ছে অবচয়যোগ্য মূল্য গুণ 10%। 10% কীভাবে হয় সেটা আমরা একটু আগে দেখলাম, যে 10%টা হলো আমরা নির্ণয় করে নিয়েছি যে সরলরৈখিক পদ্ধতি বা স্থিতিস্থির পদ্ধতিতে যদি বার্ষিক অবচয়ের হার এই যে তথ্য আছে এই তথ্যের ভিত্তিতে নির্ণয় করা হয় তাহলে 10% আসে। তাহলে প্রতি বছর মোট অবচয়যোগ্য মূল্যের উপর 10% অবচয় নির্ণয় করতে হবে। তাহলে দেখি 2010 সালে কত হয়। 2010 সালে অবচয় খরচের পরিমাণ নির্ণয় করব। অবচয়যোগ্য মূল্যের সাথে 10% গুণ করব। আর অবচয়যোগ্য মূল্যটা এখানে অবলিগে দেওয়া আছে, মেশিনের মোট মূল্য থেকে ভগ্ন অবশেষ মূল্য বাদ দিলেই পাবো অবচয়যোগ্য মূল্য। সেটা আবার এখানে আমি একটু দেখাই যে কিভাবে অবচয়যোগ্য মূল্য নির্ণয় করব। মেশিনের মোট মূল্য নির্ণয় করব কিভাবে সেটা আগে দেখি। প্রথম যে মেশিনটা 2010 সালের 1 জানুয়ারি তারিখে ক্রয় করা হয়েছিল 5 লক্ষ টাকা দিয়ে ক্রয় করা হয়েছে। এই 5 লক্ষ টাকার সাথে এই মেশিনটা পরিবহন বাবদ ব্যয় হয়েছে 10,000 টাকা, আর সংস্থাপন বাবদ ব্যয় হয়েছে এই 20,000 টাকা। এই তিনটা ফিগার যোগ হবে, এই 5 লক্ষ, এই 10,000 আর এই 20,000, এই তিনটার যোগফল হবে মোট মূল্য। প্রথম মেশিনটার মোট মূল্য। তো প্রথম মেশিনের মোট মূল্য হচ্ছে 5 লক্ষ প্লাস 10,000 প্লাস 20,000, মোট হচ্ছে 5,30,000 টাকা। আর তাহলে অবচয়যোগ্য মূল্য কিভাবে হবে? অবচয়যোগ্য মূল্য মেশিনের মোট মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দেবে। মেশিনের মোট মূল্য নির্ণয় করলাম 5,30,000 টাকা। এবার এর থেকে ভগ্নাবশেষ মূল্য দেওয়া আছে, প্রথম মেশিনের ভগ্নাবশেষ মূল্য দেওয়া আছে 50,000 টাকা। এই 50,000 টাকা ভগ্নাবশেষ মূল্য বাদ দিব। 5,30,000 থেকে 50,000 টাকা বাদ দিলে পাবো হচ্ছে 4,80,000 টাকা। এই 4,80,000 টাকা হচ্ছে অবচয়যোগ্য মূল্য প্রথম মেশিনের। এবার দ্বিতীয় মেশিনের অবচয়যোগ্য মূল্যটাও সেটাও আমরা নির্ণয় করি। দ্বিতীয় মেশিন যেটা ক্রয় করা হয়েছিল 2011 সালের 1 জুলাই তারিখে। 2011 সালের 1 জুলাই তারিখে মেশিনটি ক্রয় করা হয়েছে 1,01,000 টাকা দিয়ে। আর এই মেশিনটার ভগ্নাবশেষ মূল্য দেওয়া আছে 10,000 টাকা এবং উভয় মেশিনের আয়ুষ্কাল কিন্তু 10 বছর। দুইটা মেশিনের আয়ুষ্কাল 10 বছর। এবার দ্বিতীয় মেশিনের অবচয়যোগ্য মূল্য নির্ণয় করবো। এখানে মোট মূল্য দেওয়া আছে 1,10,000 টাকা, এর থেকে ভগ্নাবশেষ মূল্য 10,000 টাকা বাদ দিব। তাহলে দ্বিতীয় মেশিনের অবচয়যোগ্য মূল্য হবে 1,10,000 মাইনাস 10,000, তাহলে থাকবে 1 লক্ষ টাকা। এই 1 লক্ষ টাকা আছে দ্বিতীয় মেশিনের অবচয়যোগ্য মূল্য। এইবার আমরা আসি পরপর 3 বছরের অবচয় খরচ। 2010 সালের অবচয় খরচ, যেহেতু 2010 সালের মেশিন একটাই ছিল, সেটার অবচয়যোগ্য মূল্য ছিল 4,80,000 টাকা। এর 10% করলে হয় 48,000 টাকা। এবার আসি 2011 সালে। 2011 সালে মেশিন আবার দুইটা। 2010 সালে যেটা ছিল পুরাতন মেশিন, এর সাথে 2011 সালে আবার নতুন একটা মেশিন ক্রয় করা হয়েছে, যেটা হচ্ছে 1 জুলাই তারিখে। অর্থাৎ 1 জুলাই তারিখে ক্রয় করলে এই মেশিনের যেহেতু হিসাব বছর শেষ হচ্ছে 31 ডিসেম্বর তারিখে প্রতি বছর হিসাব করা হয়। 31 ডিসেম্বর পর্যন্ত যদি হিসাব করা হয় তাহলে এই 2011 সালে যেটা ক্রয় করা হয়েছে এটার 6 মাসের অবচয়। প্রথম যেটা পুরাতন আছে সেটার পুরো 1 বছরে 4,80,000 টাকার 10% করলে 48,000 টাকা। আর নতুন মেশিন 1 লক্ষ টাকা, যেটার অবচয়যোগ্য মূল্য ছিল 1 লক্ষ টাকা। এই 1 লক্ষ টাকা 10% হয় 10,000 টাকা। আর 10,000 টাকার অর্ধেক অর্থাৎ 12 ভাগের 6 ভাগ, সেটা হচ্ছে 5,000 টাকা। এই দুইটার যোগফল হবে 2011 সালের অবচয়। 2011 সালের অবচয় খরচ দুইটার যোগফল হচ্ছে 53,000 টাকা।
এবার 2012 সালের অবচয় খরচ 12 সালে পুরো অর্থাৎ দুইটা মেশিনারি পুরো 1 বছরের অবচয় নির্ণয় করা হবে 2012 সালে অবচয়যোগ্য মূল্যের উপর, অর্থাৎ সরলরৈখিক পদ্ধতিতে সবসময় অবচয়যোগ্য মূল্যের উপরই প্রতি বছর নির্ণয় করা হয়। কিন্তু ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে কিন্তু অবচয়যোগ্য মূল্যের উপর নয়, এটা মনে রাখতে হবে। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবশ্যই সম্পদের মোট মূল্যের উপর শতকরা হার প্রয়োগ করা হয়। আর সরলরৈখিক বা স্থির কিস্তি পদ্ধতিতে সবসময় অবচয়যোগ্য মূল্যের উপর পার্সেন্টেজ বা রেট শতকরা যে অবচয়ের হার এটা প্রয়োগ করা হয়। প্রতি বছরেই আমরা অবচয়যোগ্য মূল্যের উপর শতকরা হার প্রয়োগ করব। অবচয়যোগ্য মূল্য প্রথম মেশিনের ছিল 4,80,000 টাকা এবং দ্বিতীয় মেশিনের ছিল 1 লক্ষ টাকা। 4,80,000 10% এবং 1 লক্ষ টাকা 10%, 48,000 আর 10,000 মোট 58,000 টাকা। এটা হচ্ছে 2012 সালের অবচয় খরচ। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের পর্যায়ক্রমে 2010, 11 এবং 12 সালের অবচয় খরচটা আমরা নির্ণয় করে দেখালাম। এরপর আমরা খ এবং গ অংশে আসবো। খ অংশে বলা হয়েছিল জাবেদা, অর্থাৎ এই সুন্দরবন কোম্পানি লিমিটেডের যে প্রয়োজনীয় জাবেদা, এই জাবেদা দেখিয়ে দিব এবং পরবর্তীতে খতিয়ানের কথা বলা হয়েছিল। আমরা শিক্ষার্থী এবার খ অংশের সমাধান আমরা দেখি। খ অংশে বলা হয়েছিল সুন্দরবন কোম্পানি লিমিটেডের জাবেদা, প্রয়োজনীয় জাবেদা। তাহলে আমাদের এখানে যে সুন্দরবন কোম্পানি লিমিটেডের যে তথ্যগুলো দিয়েছিল সেই তথ্যগুলোকে যদি জাবেদা করি, প্রথমে আমাদের ক্রয়ের জাবেদা। আর জেনে রাখা প্রয়োজন, আমাদের এই অবচয় নির্ণয় করতে গেলে বা অবচয়ের এই চ্যাপ্টারের অঙ্ক করতে গেলে বা এই অবচয় সংক্রান্ত যে জাবেদা, এখানে আমাদের মোট 5টা জাবেদা, 5 ধরনের জাবেদা হতে পারে। সর্বোচ্চ 5 ধরনের জাবেদা আসবে। যেমন প্রথমে ক্রয় সংক্রান্ত জাবেদা, তারপর হচ্ছে অবচয় খরচ সংক্রান্ত জাবেদা, আর 3 নম্বর হচ্ছে অবচয় খরচ বন্ধকরণ জাবেদা, 4 নম্বরে হচ্ছে এই স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি, অর্থাৎ বিক্রয়, স্থায়ী সম্পত্তি অনেক পুরাতন হয়ে গেলে বিক্রয় হতে পারে, এই বিক্রয়জনিত ক্ষতি এই সংক্রান্ত জাবেদা। আর 5 নম্বর হচ্ছে স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভ যদি হয় সেই সংক্রান্ত জাবেদা। তাহলে মোট জাবেদা হবে আমাদের হবে এখানে 5 প্রকার। তাহলে আমরা দেখি এখানে আবার প্রতিটা অঙ্কে এই যে 5 ধরনের জাবেদা থাকবে তা নয়, মানে সর্বোচ্চ এখানে 5 ধরনের জাবেদা আছে, 5 ধরনের লেনদেন সংগঠিত হয় এখানে। তাহলে আমরা দেখি প্রথমে এই অঙ্কে আমাদের কয়টা লেনদেন এখানে সংগঠিত হয়েছে। প্রথমে দেখি ক্রয়, প্রথমে মেশিন ক্রয় করা হয়েছে, ক্রয় সংক্রান্ত জাবেদা। আর ক্রয় সংক্রান্ত জাবেদা দিলে মেশিনের মোট মূল্যটা নির্ণয় করে নিতে হবে, মোট মূল্যটা এখানে টাকাটা লিখতে হবে। আমরা দেখি প্রথমে যে প্রথম মেশিনটা ক্রয় করা হয়েছিল 5,30,000 টাকা এই মেশিনের মোট মূল্য ছিল। এই মেশিনের মোট মূল্য 5,03,000 টাকা। এটা জাবেদা হচ্ছে মেশিন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এখানে আবেদন হিসাবে লেখা যায়, আমরা ব্যাংক হিসাব লিখতে পারি, লিখি। তাহলে এখানে 5,30,000 টাকা হচ্ছে মেশিন হিসাব ডেবিট এবং হিসাব ক্রেডিট। এবার দেখি 2010 সালে বার্ষিক অবচয় নির্ণয় করেছিলাম 48,000 টাকা হচ্ছিল 2010 সালে, আর 2011 সালে 53 আর 2012 সালে 58। এটা আমাদের যেহেতু 2010 সালে অবচয় খরচ নির্ণয় করেছিলাম 48,000 টাকা, তাহলে আমাদের এখানে অবচয় খরচ ডেবিট 48 আর পুঞ্জীবিত অবচয় ক্রেডিট 48,000 টাকা। তো এখানে ব্যাখ্যা লিখতে হবে। প্রথমটা ব্যাখ্যা, যেহেতু মেশিন ক্রয় হিসাবভুক্ত করা হলো। পরে হচ্ছে অবচয় খরচ, যেহেতু অবচয় খরচ পুঞ্জীবিত অবচয় হিসাবে স্থানান্তর করা হলো। অবচয় খরচের জাবেদা হচ্ছে অবচয় খরচ ডেবিট, পুঞ্জীবিত অবচয় ক্রেডিট। এইবার 3 নম্বর জাবেদা হবে এই অবচয় খরচ বন্ধকরণ জাবেদা, অর্থাৎ খরচ বন্ধকরণ জাবেদা। খরচ বন্ধকরণ এটাকে বলা হয় ক্লোজিং এন্ট্রি, বন্ধকরণ জাবেদা। এই বন্ধকরণ জাবেদায় খরচ এবং আয় দুটাই বন্ধ করতে হয়। আমাদের এখানে যে খরচ হয়েছে খরচটা বন্ধ করব, খরচ অর্থাৎ সংশ্লিষ্ট যে খরচটা বন্ধ করবো ওই খরচটা যেটা ডেবিট করেছে ওইটাকে এখন ক্রেডিট করবো। আর এর বিপরীতে আয় সারাংশ,
অর্থাৎ ইনকাম সামারি যেটা, এটাকে করবো ডেবিট। আয় সারাংশ ডেবিট আর অবস্থায় খরচ ক্রেডিট। এই অবস্থায় খরচ এখানে ডেবিট ছিল, এটাকে ক্রেডিট করে দেওয়া হলো, বন্ধ হয়ে গেল। অর্থাৎ ডেবিটকে ক্রেডিট করে দিয়ে এটাকে বন্ধ করে দেওয়া হলো। আর এইভাবে এই পর্যায়ক্রমে এই তিনটা জাবেদা যদি আমাদের বিক্রয় না থাকে, স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি বা লাভ না থাকে, তাহলে এই তিনটা জাবেদা পর্যায়ক্রমে। তবে প্রথম বছরে মেশিন ক্রয়ের জাবেদা আসবে, কিন্তু দ্বিতীয় বছরে যদি নতুন করে কোনো মেশিন ক্রয় না হয়, তাহলে দ্বিতীয় বছরে দুইটা করে জাবেদা আসবে, অবস্থায় খরচ আর বন্ধ করা যাবে। এবার দেখি 11 সালে আবার নতুন একটা মেশিন ক্রয় করা হয়েছে, তাই মেশিনের জাবেদা আবার আসছে। তো এখানে টাকাটা লিখি 48,000 টাকা। মেশিন নতুন যেটা ক্রয় করা ছিল 1,10,000 টাকা। আর এটার অবস্থা ছিল 53,000 টাকা। অবস্থায় খরচের জাবেদা হবে অবস্থায় খরচ ডেবিট, নতুন অবস্থায় ক্রেডিট। আর এটা বন্ধ করার জাবেদা আয় সারাংশ ডেবিট এবং অবস্থায় খরচ ক্রেডিট। 2012 সালে যেহেতু নতুন করে কোনো মেশিন ক্রয় নেই, আবার কোনো বিক্রয় নেই, তাহলে এই দুইটা জাবেদাই, এটা হচ্ছে খরচ অবস্থায় খরচ সংক্রান্ত জাবেদা, আর ওই দ্বিতীয় জাবেদা হচ্ছে খরচ বন্ধ করার জাবেদা। এটা অ্যামাউন্ট ছিল 58,000 টাকা। অবস্থায় খরচ বন্ধ করা যাবে, তাই ব্যাখ্যার উপর যেহেতু অবস্থায় খরচ বন্ধ করা হলো। এইটা হচ্ছে খ অংশের সমাধান, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে প্রয়োজনীয় দাবেদা। এবার আসি গ অংশে তিনটা খতিয়ানের কথা বলা হয়েছে, হিসাব তিনটা খতিয়ান, অর্থাৎ এই দাবেদা থেকে খতিয়ানের পোস্টিং দিতে হবে। তাহলে আমরা এখন কীভাবে খতিয়ান করবো দেখি। এবার গ অংশের সমাধানে দেখি। গ অংশে বলা হয়েছিল তিনটা হিসাবের নাম, একটা হচ্ছে মেশিন হিসাব, একটা হচ্ছে অবস্থা হিসাব, আর একটা হচ্ছে পুঞ্জীভূত অবস্থা হিসাব। তা প্রথমে আমরা মেশিন হিসাবটা দেখি। জাবেদা থেকে কিভাবে খতিয়ানে পোস্টিং দিব আমরা। মেশিন, যেহেতু মেশিন হিসাবের খতিয়ান করব, জাবেদার মধ্যে যেখানে যেখানে মেশিন হিসাব আছে সেই দিকে লক্ষ্য করব। দেখি জাবেদায় প্রথমেই 2010 সালের 1 জানুয়ারি তারিখে লেখা আছে মেশিন হিসাব ডেবিট টু ব্যাংক হিসাব ক্রেডিট 5,30,000 টাকা। তাহলে এটাই আমাদের খতিয়ানে মেশিনের যে খতিয়ান পোস্টিংটা হলো এরকমের। যে হিসাবের খতিয়ান করব ওই হিসাবে আমরা টাকা লিখব, জাবেদায় যেদিকে থাকবে টাকার কলমে সেই দিকেই লিখব, কিন্তু বিবরণের ঘরে তার বিপরীত হিসাবে যে আছে তা সেই হিসাবটা লিখব। যেমন এখানে মেশিন হিসাব আছে ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। মেশিন হিসাবের খতিয়ানে যদি মেশিন ডেবিট দিকে টাকার ঘরে লিখব, কিন্তু বিবরণের ঘরে লিখব ক্রেডিট হিসাবটা। তাহলে এখানে ক্রেডিট হিসাবে আছে ব্যাংক হিসাব, তাই ব্যাংক হিসাব এখানে বিবরণের ঘরে ব্যাংক হিসাব, আর টাকা ডেবিট কলামে 5,30,000 টাকা। এরপর দেখি 2010 সালে আর কোনো মেশিন হিসাব নেই। 2010 সাল অর্থাৎ শেষ ক্লোজ, 2010 সালটা এভাবেই মেশিন হিসাবে ক্লোজ থাকবে। এবার দেখি 2011 সাল। 11 সালে যখন, যেহেতু মেশিন একটা সম্পত্তি বাচক হিসাব, অর্থাৎ সম্পত্তি হিসাবে ব্যালেন্স সবসময় যতক্ষণ পর্যন্ত ব্যালেন্স শেষ না হবে, ব্যালেন্স ক্লোজিং ব্যালেন্সটা পরবর্তী বছরে ওপেনিং ব্যালেন্স হিসাবে কাজ করবে। তাহলে 2010 সালের যে ব্যালেন্স, এটা হচ্ছে 2011 সালের প্রারম্ভিক ব্যালেন্স, প্রাথমিক ব্যালেন্স। তাহলে ব্যালেন্স বিডিতে ওই 5,03,000 টাকা আগে লিখব। লেখার পরে এইবার দেখব 2010 সালে নতুন করে আর কোনো মেশিন হিসাব আছে কি না। 11 সালে, 2010 সাল তো শেষ, এবার 2011 সালে দেখি মেশিন হিসাব আবার আছে। 2011 সালের জুলাই তারিখে মেশিন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট 1,10,000 টাকা। এই 1,10,000 টাকা এবার নতুন করে আবার 2011 সালে ব্যালেন্স লেখার পরে জুলাই 1 তারিখে যেহেতু মেশিন হিসাব, মেশিন ডেবিট দিকে লিখবো, ক্রেডিট দিকে যে হিসাবটা আছে ব্যাংক হিসাব বলে 1,10,000 টাকা। এই 1,10,000 টাকা পূর্বের যে ব্যালেন্সের সাথে যোগ হয়ে যাবে 6,40,000 টাকা।
এই 6,40,000 টাকা হচ্ছে 2011 সালের মেশিন হিসাবের সমাপনী ব্যালেন্স। এই সমাপনী ব্যালেন্সটা 2012 সালে এটাই প্রাথমিক ব্যালেন্স হিসাবে, ব্যালেন্স বিধি হিসাবে এটাই ব্যবহার হবে। তাহলে 2012 সালে ব্যালেন্স বিধি হিসাবে 6,40,000 টাকা। আর 2012 সালে নতুন ভাবে জাবেদার মধ্যে আর কোনো মেশিন হিসাব নেই, তাহলে এখানে আর কোনো পোস্টিং আসবে না, এখানে এইভাবেই থাকবে 6,40,000 টাকা। এটা হলো মেশিন হিসাবের খতিয়ান। এরপর আসি অবচয় হিসাব। অবচয় হিসাব আমরা জাবেদায় দেখি, জাবেদায় অবচয় হিসাব কোথায় কোথায় আছে। জাবেদায় প্রথমে 2010 সালের ডিসেম্বর 31 তারিখে জাবেদা আছে অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। অবচয় খরচ যেহেতু অবচয় খতিয়ান, অবচয়ের ডেবিট দিকে টাকা লিখবো, ক্রেডিটে যে নামটা থাকবে পুঞ্জীভূত অবচয় নামে। তাহলে পুঞ্জীভূত অবচয় ডেবিট টাকা 48,000 টাকা। এরপরে পরবর্তীতে তার পরক্ষণেই আবার অবচয় খরচ ক্রেডিট আছে, তাহলে ক্রেডিট দিকে লিখবো টাকা 48,000 টাকা, কিন্তু এর ডেবিটের যেটা আছে হিসাব, সেই হিসাবে আয় সারাংশ, তাহলে আয় সারাংশ হিসাবে লিখবো 48,000 টাকা। তাহলে দেখি অবচয় খরচের 2010 সালে অবচয় হিসাবে পুঞ্জীভূত অবচয় নামে ডেবিট দিকে 48,000 টাকা, আবার আয় সারাংশ বলে ক্রেডিট দিকে 48,000 টাকা। তাহলে এর কোনো আর ব্যালেন্স থাকবে না। আমাদের জানা থাকা প্রয়োজন যে কোনো ধরনের আয় জাতীয় এবং ব্যয় জাতীয় হিসাবের খরচ এবং আয় জাতীয় হিসাবের কোনো ব্যালেন্স পরবর্তী বছরে যে হিসাবে যায় না, অর্থাৎ এটা সংশ্লিষ্ট হিসাব বছরে শেষ হয়ে যায়, ক্লোজ হয়ে যায়। তাই যেহেতু অবচয় একটা খরচ, এটা এই সংশ্লিষ্ট বছরের যে এখানে শেষ হয়ে যাবে, তাই শেষ হয়ে যায়, এই জন্য এর কোনো ব্যালেন্স নাই। এবং আমরা সেটাই দেখতে পেলাম অবচয় খরচের 2010 সালে একবার ডেবিট দিকে 48, ক্রেডিট দিকে 48,000 টাকা। তাহলে ডেবিট ক্রেডিট সমপরিমাণ টাকা হওয়ার কারণে এখানে আর কোনো ব্যালেন্স থাকবে না, নীল। ঠিক একইভাবে 2011 সালে একই ঘটনা ঘটবে। 2011 সালে আমাদের যে অবচয়ের পরিমাণটুকু 53,000 টাকা, শুধু টাকার অ্যামাউন্টটাই শুধু চেঞ্জ হবে, 53,000 টাকা। এই 53,000 টাকায় একবার ডেবিট দিকে পঞ্জীভূত অবচয় বলে, এই পঞ্জীভূত অবচয় বলে, আবার আয় সারাংশ বলে, এই আয় সারাংশ বলে আবার ক্রেডিট দিকে 53,000 টাকা, 53,000। তাহলে এখানে আর কোনো ব্যালেন্স নাই, নীল। ঠিক 12 সালে একই রকমের 58,000 টাকা, 58,000 টাকা একবার ডেবিট একবার ক্রেডিট, পঞ্জীভূত অবচয় আয় সারাংশ, এরও ব্যালেন্স নীল। এভাবেই আমাদের অবচয় খরচ হিসাব দেখানো হয়। এরপরে যদি আমরা দেখি মেশিন হিসাবের পর পুঞ্জীভূত অবচয়টা যদি দেখি, পুঞ্জীভূত অবচয়টা এখানে পুঞ্জীভূত অবচয়ের খতিয়ানটা যদি আমরা দেখি, পুঞ্জীভূত অবচয় প্রথমে আছে 2011 সালে, প্রথমে 10 সালে পুঞ্জীভূত অবচয় ক্রেডিট থেকে কি নামে অবচয় খরচ। তাহলে আমরা এখানে বিবরণের ঘরে লিখব প্রথমে অবচয় খরচ, অবচয় খরচ টাকা হবে 48,000 টাকা, টাকা হবে ক্রেডিট দিকে 48, তাহলে জেরের ঘরে 48,000 টাকা। 2010 সালে আর কোনো পঞ্জীভূত অবচয় নেই, এটাই হবে ব্যালেন্স, এটাই হবে ব্যালেন্স বিডি বলে 48,000 টাকা এখানে বসবে ক্রেডিট দিকে। এবার দেখি 2011 সালে পঞ্জীভূত অবচয় আছে কিনা। 2011 সালে পঞ্জীভূত অবচয় আছে 53,000 টাকা। এই পঞ্জীভূত অবচয় এখানেও ক্রেডিট দিকে আছে, তাহলে টাকা আমরা ক্রেডিট দিকে লিখব, বিপরীতে ডেবিট হিসাব, অর্থাৎ বিবরণের ঘরে অবচয় হিসাব, অবচয় হিসাব ক্রেডিট দিকে 53। এই 53,000 টাকা ব্যালেন্সও আছে ক্রেডিট, আর এখানেও আছে ক্রেডিট, তাহলে এই দুটার যোগফল এখানে বসবে
1,01,000 টাকা। 1,01,000 টাকা, এটাই আবার ব্যালেন্স বিল হিসেবে 2012 সালে আমাদের 1,01,000 টাকা। এই 1,01,000 টাকা 2012 সালের ব্যালেন্স বিল হিসাবে লিখব। এরপর দেখব 2012 সালে পঞ্জীবিত অবস্থায় আছে, 58,000 টাকা। এই 58,000 টাকা আবার অবস্থায় খরচ বাবদ লিখব। অবস্থায় খরচ এর সাথে আরো যোগ হবে 58,000 ক্রেডিট। তাহলে 1,01,000 এর সাথে আরো 58,000 যোগ হলে 1,59,000 টাকা। 1,59,000 টাকা, 59,000 টাকা হবে পঞ্জীবিত অবস্থায় ব্যালেন্স 2012 সাল শেষে। 2012 সাল শেষে পঞ্জীবিত অবস্থায় হিসাবে ব্যালেন্স হবে 1,59,000 টাকা। আর এখানে তারিখগুলো হবে ডিসেম্বর 31, এখানে হবে ডিসেম্বর 31, অর্থাৎ পরবর্তী যে পোস্টিংটা দেওয়া হয়েছে এটা ডিসেম্বরের 31 তারিখ আছে। এটাই হলো পঞ্জীবিত অবস্থায় খরচের খতিয়ান। তা প্রিয় শিক্ষার্থী, আমি পর্যায়ক্রমে ধাপে ধাপে যে ক এবং ক, খ, গ 3টে অংশের সমাধান আমি তোমাদেরকে করে দেখালাম। আশা করি তোমরা বুঝতে পারবে পুরো ভিডিওটা ভালো করে দেখলে। আমি পরবর্তীতে আরও একটা অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের ক্লাসের আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।